হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আজকে আমি চলে এসেছি কলকাতার এমন একটা গুরুত্বপূর্ণ এবং মোস্ট ইন্টারেস্টিং জায়গা বলতে পারো, যেখানে আশা দিচ্ছে সবারই, ছোট থেকে বড়। এবং এই জায়গাটাতে এসে সায়েন্সের বিভিন্ন রকম জাদু দেখার ইচ্ছা সবারই। যদিও এটা জাদুঘর না, জাদুঘর আমি এর পরে যাব। জাদুঘরটাকে কলকাতা মিউজিয়াম বলে, আর এই জায়গাটা হলো সায়েন্স সিটি। এখানে যত কিছু আছে সবই সায়েন্সের ইলিউশন। এই দেখো, এটা হচ্ছে সায়েন্স সিটির মেন গেট। আর এখানে লেখা আছে নেচার ট্রেল পার্ক অ্যান্ড পিকনিক গার্ডেন। এখানে পিকনিক গার্ডেন, পয়সার বিনিময়ে পিকনিক করানো হয়। এই সামনের দিকে রোপওয়ে আছে, আর ওই সামনে হচ্ছে সায়েন্স সিটি। বাংলা হচ্ছে বিজ্ঞান নগর, নগরী, সরি, নগরী। ওইদিকে হিন্দিতেও লেখা আছে। এই দেখো, সায়েন্স সিটির গেটের সামনে একটা গ্লোব ঘুরছে। আমাদের ওয়ার্ল্ড, মানে পৃথিবী, আর্থটা ঘুরছে। ঘোরার কারণটা হচ্ছে এটা, যে ওই যে উপরের আর্থটাকে, ওটাকে খুবই চকচকে মসৃণ করে রেখেছে। ওই জন্য যখন জলের ফোয়ারাটা নিচে থেকে ওই গ্লোবে ধাক্কা মারছে, তখন গ্লোবটা নিজে নিজেই জলের উপরে ভাসছে। আর গ্লোবটাকে একটা সার্কেল করে রাখা আছে, যাতে গ্লোবটা বাইরে বেরিয়ে না যায়। ওই দেখো, জলের ফোয়ারা উঠছে, দেখো ভালো করে। এই সায়েন্স সিটি সপ্তাহে প্রত্যেক দিন খোলা থাকে। শুধুমাত্র হোলির দিনটা, মানে যেহেতু রং টং মেখে আসবে, সমস্ত যেসব সায়েন্সের এক্সপেরিমেন্ট গুলো হচ্ছে বা এখানে করে রাখা আছে, সেগুলো তো রং টং পড়ে যাবে, নষ্ট হয়ে যাবে বলে সেই সব দিনে, মানে সেই হোলির দিনে এটা বন্ধ থাকে। তাছাড়া প্রত্যেক দিন খোলা থাকে, এমনকি রবিবারও খোলা থাকে, সকাল 10টা থেকে বিকেল 5টা কিংবা 6টা পর্যন্ত। এবার সেটা শীতকাল আর গ্রীষ্মকালের উপর নির্ভর করে কতক্ষণ খোলা থাকে। এই যে যে জলটা পড়ছে না, নিচে থেকে একটা ট্রান্সপারেন্ট পাইপ লাগানো আছে, মানে স্বচ্ছ পাইপ। ওর ভিতর দিয়ে জলটা জোরে উঠে ওপরে ধাক্কা মারছে, মানে ট্যাপের ওপরটাতে দিয়ে আবার ট্যাপ থেকে ঘুরিয়ে পড়ছে। তো আমরা যখন দেখছি তখন মনে হচ্ছে যেন ওপর থেকে জলটা পড়ছে, কিন্তু তা না। এই নিচে থেকেই জলটা উঠছে, আবার ওই ট্রান্সপারেন্ট পাইপে, মানে কাঁচের গা দিয়েই, কাঁচ পাইপের গা দিয়ে আবার ওই জলটা পড়ছে। তাই ওটা মনে হচ্ছে যে ট্রান্সপারেন্ট, ওটা জলটা উপর থেকে পড়ছে, কিন্তু উপর থেকে পড়ছে না। ভিডিওটা আমি আমার সেই সব স্টুডেন্টদের জন্য করছি, যেসব স্টুডেন্টরা আমার কাছে পড়েছে কোনো একদিন, কিংবা আমার বাড়ির ছোট ছোট বাচ্চাদের জন্য, যাদের কাছে এই সায়েন্স সিটিটা একটা বিশাল বড় ব্যাপার। সায়েন্স সিটি শুধুমাত্র বাচ্চাদের জন্য না, বড়দের কাছেও একটা বিশাল বড় ব্যাপার, যে কি জিনিস এগুলো, কিভাবে চলছে সমস্ত কিছু, মানে পুরো ব্যাপারটা ঠিকঠাক বোঝা যায় না অনেক সময়তে। তো সেই সব জিনিসগুলো আজকে আমি যতটা পারবো, আমার জ্ঞান তো ততটা আমি এক্সপ্লোর করার চেষ্টা করব। আর পুরো সায়েন্স সিটির ভিতরটা ঘুরবো, মানে আজকে কোনো কিছু বাদ দেবো না। এই সায়েন্স সিটির ভিতরে এক একটা পোর্শন আমি ঘুরে দেখবো, তাতে আমার টাকায় লাগুক। তোমরা পুরো ভিডিওটা দেখো আর এনজয় করো। দেখি 10টার সময় খুলবে, 10টার জন্য এখন অপেক্ষা করছি। চলুন এবার আমরা সায়েন্স সিটির বিভিন্ন ফিজ স্ট্রাকচার গুলো দেখে নিই। এখানে দু ধরনের ফিজ লাগে, এক হচ্ছে এন্ট্রি ফিজ, আর এক হচ্ছে বিভিন্ন স্পেশাল শো দেখতে গেলে সেগুলোর ফিজ। তো এন্ট্রি ফিজ হচ্ছে 70 টাকা। আর এছাড়া যে সমস্ত ফিজ আছে সেগুলো যদি আপনি চান আলাদা আলাদা করে কেটে নিতে পারেন। 3D রোড, ট্রেন, রোপওয়ে, এগুলো সব লেখা আছে, দেখে নিতে পারেন। এছাড়াও কম্বো প্যাকেজ আছে দু ধরনের, এক 210 আর এক হচ্ছে 330। ওগুলোতে আলাদা আলাদা জিনিস আপনি দেখতে পাবেন। এই যে এই জায়গাটাতে ফেসিলিটি, এন্ট্রি ঢুকে কি কি আপনি দেখতে পাবেন ফ্রিতে, সেগুলো উপর দিকে আছে। আর নিচের দিকে হচ্ছে যেসব স্পেশাল শো, যেমন রোপওয়ে, সায়েন্স অন স্পিয়ার, প্যানোরামা, এগুলো আপনি দেখতে পাবেন। এই দেখো, এটা হচ্ছে এন্ট্রি করার পরের সামনের অংশটা, ফ্রন্ট ভিউ। ওইদিক দিয়ে এন্ট্রি হচ্ছে, এক্সিট হবে পরে। আর এখান থেকে এই যে সায়েন্স সিটিটা লেখা আছে এটা। আর এটা ওয়াটার প্রেসার দিয়ে ঘুরছে পুরোটা সম্ভবত, মানে জলের প্রেসারটাকে বাড়িয়ে দিয়েছে। এগুলো আমরা করেছি। নচ, জেট প্রেসার দিচ্ছে, জেট প্রেসার দিয়ে নচ আছে ওখানে, মানে ওই যে মাথায় যেগুলো লেগে আছে ওগুলো হচ্ছে নচ, হুইলের মাথায় ওদের প্রেসার দিচ্ছে, আর ওটা চলছে যেমন টারবাইনে হয়, ঠিক সেই রকম এটা। ঢুকে ঢুকে এই ডান হাতে সমস্ত কিছু দিয়ে দিয়েছে। কি আছে কোথায়, বিজ্ঞান অন্বেষণ, এইদিকে। ও, এইদিকে হচ্ছে সামুদ্রিক প্রদর্শনী। এখানে বিভিন্ন ছবি করা আছে মহাত্মাদের। ওইটা আবার কি কারুকার্য, ঘোড়ায় চড়ে আছে কেউ, আর সাপ মারছেন, অনেক সাপ আছে। ও, এটা একটা দেখো ইলিউশন। এই যে এবার দেখো রবীন্দ্রনাথ ঠাকুর লাগছে কিনা দেখো, দেখাচ্ছি। দেখো রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তি দেখতে পাবো এখানে তুমি, মূর্তিটা ভাঙা মূর্তি। এবার ইলিউশন দেখো, আর্ট ডেপথ বলে এটাকে। এই যে রবীন্দ্রনাথ ঠাকুরের ভেঙে গেল, মানে ছোট ছোট অংশ দিয়ে
দূরে 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 বিভিন্ন ডিস্টেন্সে রেখেছে, এটাকে ডেপথ আর্ট বলা হয়। ওই দেখো বাস থেকে আসার সময়তে যে বিল্ডিংটা আমরা দেখতে পাই, ওটাই সায়েন্স সিটির লোগো। ওই যে ওখানে একটা ইলিউশন তৈরি করা আছে, ওটা কি ইলিউশন দেখে আসি। এখানে এই রোপগুলোর ওপরে, দড়ি বা তারগুলোর ওপরে টেনশন দেওয়া আছে। দেখো একটা তার দিয়ে কত বড় অংশটাকে জুড়ে রেখেছে। এটা শুধু একটা টেনশনের উপর, মানে স্ট্রেস আর স্ট্রেন। তো এখানে স্ট্রেস স্ট্রেনের ওপর ভিত্তি করে এই পুরো যে স্থাপত্যটা এইটা কিন্তু দাঁড় করিয়ে রেখেছে, স্ট্রেস আর স্ট্রেনের ওপর ভিত্তি করে। সামনে হচ্ছে মিসাইল পার্ক। ওটা কি পার্ক দেখে আসি, এদিকগুলোতে যাবো একটু পরে, আগে মিসাইল পার্কটা দেখে আসি। মিসাইল ম্যান আমাদের হচ্ছে ওই যে এপিজে আব্দুল কালাম, উনি মিসাইল বানিয়েছিলেন ভারতের হয়ে প্রথম। পৃথ্বী, মিশন শক্তি, ওইগুলোই দেওয়া আছে। আকাশ, এনএজি ন্যাক, মিসাইল ম্যান। পায়রা পুষে রেখে যায় না, কিচ্ছু নাই। পায়রা, হাঁস, এটা কি খরগোশ, খরগোশ পুষে রাখা আছে তো এখানে। ওইদিকে নার্সারি আছে, দেখে আসবো, দেখি আসি কিসের নার্সারি। এই যে বাটারফ্লাই গার্ডেন, বাটারফ্লাই নার্সারি, প্রজাপতির নার্সারি। প্রজাপতি আছে, দেখি প্রজাপতি আদৌ আছে কি নাই। প্রজাপতি কই? হ্যাঁ আছে, এই যে এই দেখো, এই যে শুঁয়োপোকা, এইটা এই দেখো এখানে শুঁয়োপোকা আছে। কি করে প্রজাপতির সৃষ্টি হয় সেটা দেখানো হয়েছে বাচ্চাদেরকে, যারা দেখেনি। এই দেখো এইদিকে হচ্ছে মিসাইল ম্যান এপিজে আব্দুল কালাম, তার বিভিন্ন ক্রিয়েশনগুলো করে রাখা আছে। আর ওইদিকে এইগুলোর মতো ঘর করা আছে, এই দেখো দেখো, এগুলো ডিজাইনের ঘর। এগুলো সাধারণত বরফের দেশে থাকে, ভিতরকার টেম্পারেচারকে একটা স্থির টেম্পারেচার করে রাখবে, মানে বাইরের হাওয়া ঢুকবে না, ফলে ভিতরের রুমের যে টেম্পারেচার থাকবে সেটা ওই 20 ডিগ্রি কিংবা তার আশেপাশেই থাকবে। ফলে যারা খুব বরফের দেশে বাস করে তাদের জন্য কিন্তু এই ইগলুটা এটা খুব বড় ব্যাপার, ইগলুটা। আর আমাদের এখানে মানে যেসব বরফ পড়ে কাশ্মীরে ওগুলোতে ইগলু তৈরি করা যায়, কিন্তু ইগলু তৈরি করতে গেলে শক্ত বরফটা লাগবে, এদিকে পাওয়া যায় না। সেগুলোতে রাশিয়া -70 ডিগ্রি, -60 ডিগ্রি, -45 ডিগ্রি ওদিকে হয়। আমাদের এখানে -20 মধ্যেই থেকে যায় টেম্পারেচারটা, তাই আমাদের ইগলুটা সম্ভব না। এই হচ্ছে ইগলু। দেখি চলো এবার ডাইনোসরের দিকে যাই, ওদিকে ডাইনোসর আছে। বাগান কিন্তু প্রত্যেক জায়গাতে করা আছে এখানে, বাগানগুলো দেখে যা সুন্দর লাগছে না, হেব্বি লাগছে। চন্দ্রমল্লিকা পুরোটা সাজানো আছে, আর নিচে গাঁদা, তার নিচে আবার সূর্যমুখী মনে হচ্ছে ওটা, তার নিচে লিলি জাতীয় কিছু একটা আছে। ডাইনোসরের ভিতরে আগে শুনেছি ডাইনোসরের শো চলতো, কিন্তু এখন আর শো তো কিছু নাই, এখন শুধু ডাইনোসরটাই পড়ে আছে হাঁ করে। এই ভিতরে ঢুকতেও তো ভয় লাগছে। ডাইনোসরের ওপরে আবার পাখা লাগানো আছে, ডাইনোসর রুম আছে, তার মানে আগে শো হতো। এই যে উই আর ওয়েটিং ফর অ্যাট দ্য সায়েন্স এক্সপ্লোরেশন হল, মানে ডাইনোসর কী করে সৃষ্টি হলো, ডাইনোসরের উদ্ভব কীভাবে, সেইগুলোই ওখানে বলা হতো। এখন আর নাই, ডাইনোসরের রুমও বন্ধ। চলো ডাইনোসরের দাঁতের কাছ থেকে বেরিয়ে পড়ি, মুখ থেকে। না তো ডাইনোসর যদি খেয়ে ফেলে তো বিশাল বড় ব্যাপার হয়ে যাবে কিন্তু। আগে যখন বাংলা সিনেমা দেখতাম তখন এখানে এসে দেখতাম ওই সিনেমার নায়িকারা খুব শুটিং করতো।
আর এখন সেই জায়গাটা আমরা দেখতে পাচ্ছি সমস্ত কিছু। এই থেকে গেল আমাদের ডাইনোসরের রুম, ডাইনোসর এক্সপ্লোরেশন রুম থেকে বেরিয়ে বড় একটা অর্ধেক গম্বুজের মতন কিছু একটা টম করা আছে। ওই দিকে থেকে গেল ডিআরডিও ইগলু, আর ওপরে চলছে রোপওয়ে। এটা বন্ধ পুরো। এদিকে আছে বাচ্চাদের পার্ক, যে ইগলুর পাশেই হচ্ছে ফুড কোর্ট, ফুড কোর্টের পাশে আবার বাচ্চাদের পার্ক। চলো পার্কটাকে দেখে আসি। কি জিম নাকি? কি কাজ হয়? ওটা নাচানাচি হয় নাকি? হ্যাঁ, কিছু হয় না এখানে, একটা কিছু হয়। পাটাকে স্টেডি রাখতে হবে। এটা আবার কি বস্তা? পিছন দিকে এটা। এই ব্যাপার, এই ব্যাপার। বসতে হবে। পড়ে যাস না বাপ, পড়ে যাস না বাপ। দু হাতে করতে হবে আমাকে, এক হাতে পারছি না। পড়ে যাস না, পড়ে যাস না, পড়ে যাস না। এটা একটা কিছু বাবা, কত রকম আছে জিনিস। রোলার মনে হয়। রোলার কিচ্ছু না, জিম, হ্যান্ডমেড জিম, সব হ্যান্ডমেড জিম। দোলনা বাচ্চাদের, আমি চাপলে ভেঙে যাবে। বাচ্চাদের সঙ্গে বাচ্চার বাবারও খেলা হচ্ছে আস্তে। এটা রক ক্লাইম্বিং এর মতন ব্যাপার, শুধু প্র্যাকটিস করতে হয়। দড়িগুলো এখন অনেকটা ছিঁড়ে গেছে, বাচ্চারা এখানে ওঠে, এই দড়ি বেয়ে বেয়ে ওপরে উঠবে। নাথিং, কিছু না এখানে। খাঁচার ভিতর অচিন পাখি কেমনে আসে যায়। দিস পিকচার দেখো, আবার ডেপথ অফ ক্রিয়েশন, এটাকে বলে ডেপথ ক্রিয়েশন। আমি কিছুক্ষণ আগে দেখালাম রবীন্দ্রনাথ ঠাকুরের যে মূর্তিটা ছিল, এটারও একটা কারো আছে, মারাদোনা নাকি এটা প্লে, দেখা যাক সামনে থেকে গিয়ে। এই যে এটা পারসেপশন অফ ডেপথ, গভীরতার উপলব্ধি লেখা আছে। এই যে মারাদোনা, দেখো মনে হচ্ছে প্লে না মারাদোনা খেলছে, কিন্তু ওখানে কেউ খেলছে না। মানে প্রত্যেকটা ফটো ছবি আলাদা 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 করে লাগানো আছে। ওই পাটা আলাদা, এই পাটা আলাদা, ফুটবলটা আলাদা, বডিটা আলাদা, আবার মুন্ডুটা আলাদা। কোথায় যে যাব, কোন দিকে যাব কিছু বুঝতে পারছি না, কিন্তু একটা কিছু আছে। এদিক দিয়ে মানুষ রাস্তা করে ফেলেছে, ভুলভুলাইয়া। এটা কি? ও, এটাকে উপরে তুলতে হবে নাকি? কপি কলের সাহায্যে উপরে তুলতে হবে এটাকে। এই যে এইটা একটা ইলিউশন আছে, ইলিউশন না, এটা সায়েন্স এক্সপেরিমেন্ট বলতে গেলে এটাকে। ও, সায়েন্স এক্সপেরিমেন্টের কলটা নষ্ট হয়ে গেছে। এখানে একটা কল ছিল, এই যে এইখানটাতে, এখানে একটা কল মানে ট্যাপের মতন ছিল, এরকম করে নড়াতে হতো, এই যেরকম করে নড়তো। এটা যখন নড়তো, ওইটাও নড়তো, ওইটা নড়লে গোটাটায়, দেখো দেখো একটা দেখো ওয়েভ হয়েছে, দেখো ভালো করে দেখো, আমি নড়াচ্ছি, তোমরা ওয়েভটা দেখো।
দেখো, ওই দেখো, দেখছো? এবং ওয়েবটা থামবে না, অনেকক্ষণ ধরে হবে। মানে একটা রেসপেক্টে আর একটা হচ্ছে, যেহেতু প্রত্যেকটাই একটা মেন স্টিকের উপরে আছে, তাই জন্য একটা যখন নড়াচ্ছি তখন প্রত্যেকটাই নড়ছে। যে হুইল চেয়ার যেটা ডিজাইনটা আলাদা। যদি পড়ে যায়, পড়ে গেলেই হলো। পার্কের মধ্যে অনেক ইলিউশন আছে, পার্কটাকে আগে ভালো করে দেখি, তারপর অন্য কোথাও যাব। এই যে সামনে দেখতে পাচ্ছেন দুটো প্লেট রাখা আছে বড় বড়, এগুলিতে আসলে ওজন মাপা যায়। এগুলির যে সেন্টার, সেগুলো কিন্তু ডিসেন্ট্রিক করা আছে। হ্যাঁ, এবার উপরে বিভিন্ন ওজনের মার্ক করা আছে, 20 কেজি, 30 কেজি, 40 কেজি, ওইটা তো আছে। আপনি যদি 20 কেজিতে চাপেন, যদি 20 কেজিটা নিচে চলে যায়, তার মানে আপনি 20 কেজির থেকে বেশি ওয়েট আছে আপনার। যদি 40 কেজিতে চাপেন, 40 কেজিটা নিচে নেমে যায়, 40 কেজির বেশি ওজন আছে আপনার। এইভাবে যেখানে গিয়ে থেমে যাবে, সেখানে আপনার ওজনটা ফিক্স, মানে অতটা ওজন আপনার কেজি হিসাবে। আর এইখানেই দেখো একটা ঘন্টা, অমৃত মহোৎসব, এই নতুন করেছে এটা। এটা ওয়ার্ল্ড ক্লক বলে এটাকে। ও বিভিন্ন জায়গাকার, ওয়ার্ল্ডের বিভিন্ন জায়গার সময় দিয়েছে। নিউ ইয়র্কে কীরকম ঘড়িগুলো চলে কিনা বলতে পারছি না। দিল্লিতে একরকম টাইম, টোকিওতে একরকম সময়, লন্ডনে একরকম, নিউ ইয়র্কে সময়। আর আছে কি হনুজুলু না কি আছে, হনুলুলু, এটা আবার কি কোনো দেশের নাম? হনুলুলু, এটা বিভিন্ন অক্ষাংশ আর দ্রাঘিমাংশ আছে। আমাদের গোটা পৃথিবীকে সায়েন্টিস্টরা ভাগ করেছে সেই অক্ষাংশ আর দ্রাঘিমাংশের উপরে নির্ভর করে সূর্যের আলো বিভিন্ন সময় বিভিন্ন কোণে পড়ে। তো সেই হিসাবে তাদের ঘড়িগুলোও কিন্তু আলাদা আলাদা হয়। হ্যাঁ, তো ওইটাই ওখানে করে রাখা আছে, ল্যাটিটিউড লঙ্গিটিউড যেটাকে বলে, অক্ষাংশ দ্রাঘিমাংশ, ওই জিনিসেরই জিনিস। আর দেখো এইটা হচ্ছে, দেখতে পাচ্ছ একটা কিছু প্লেটের মতন করে রাখা আছে, ওই পাশেও একটা প্লেটের মতন করে রাখা আছে। এবার কথা হচ্ছে, যদি এইখানে তুমি কথা বলো, মানে ফিস করে কথা বলো, তো ওইখানে যদি মানুষ কোনো দাঁড়িয়ে থাকে, সেও কিন্তু ওই কথাটা শুনতে পাবে। তার কারণই হচ্ছে এইটার যে সেন্টার আর ওইটার যে সেন্টার সেম, মানে দুটো সেন্টারে যদি দুজন মানুষ দাঁড়িয়ে থাকে, আর সেই মানুষরা যদি খুব আস্তে কথা বলে, তাহলে একজন সেন্টারে দাঁড়িয়ে থাকা মানুষ অপর সেন্টারে দাঁড়িয়ে থাকা মানুষের সমস্ত আওয়াজ শুনতে পাবে। এটা এর উপরে ভিত্তি করেই তৈরি হয়েছে। এখানে আমি এটা দেখিয়েছি, এটার নাম হচ্ছে উইসপারিং কিছু হবে, উইসপারিং গার্ডেন, ফিসফিসানির মাঠ। আপনার বন্ধুকে কোনো একটা অধিবৃত্তাকার প্রতিফলকের কাছে গিয়ে মাঝের, এইটা কি একটা সায়েন্স এক্সপেরিমেন্ট আছে, এরকম ব্যাপার। এটা কি, এটা ওয়েট বিভিন্ন 5 কেজি, 10 কেজি, 20 কেজির বাটখারা রাখা আছে নিচে বাচ্চাদের খেলার জন্য। কপি গোল সিস্টেম করে দেওয়া আছে। যেখানে বল, এই বলগুলো উপরে নিয়ে গিয়ে ছাড়তে হবে। এই বলগুলো এই উপরে নিয়ে গিয়ে ছাড়তে হবে। এবার ছাড়ার পরে কত দূর আসবে বলগুলো, সেইটাকে দেখতে হবে, মানে আপনার বুদ্ধির পরীক্ষা। বলগুলোকে আপনি আবার নিচে ফেলতে পারবেন না। দেখি আমি ট্রাই করে, এই যে এখানে এক হাতেই হবে। এখানে একটা করে রাখা যায়। আমি এইটার মধ্যে দিয়ে ফেলছি, দেখা যাক, এর মধ্যে ফেলবো, দেখা যাক কত দূর যায়। ঠিক জায়গায় ফেলে দিয়েছি। বাচ্চারা উঠে লাফালাফি করবে, এক জায়গায় আটকে যাবে।
ইলিউশন নাকি? ও এদিক দিয়ে ভিতর দিয়ে শুরু করবে, বাইরে গিয়ে বেরিয়ে যাবে। মাঠটা দেখো একবার, কত বড় মাঠ, বিশাল বড় মাঠ। এখন তো শুধু বাগানের একটা অংশ দেখালাম, এরপরে আরও অংশ আছে, সেই অংশগুলো দেখালে মাথা খারাপ হয়ে যাবে। প্যারাবোলিক রিফ্লেক্টর, হ্যাঁ টেলিস্কোপ। নলের খোলা মুখে কান পেতে শব্দ শুনুন, হাতলটা ঘুরিয়ে মাথার ওপরে প্যারাবোলিক প্রতিফলক নড়াচ্ছি বলে শব্দ সবসময় কি, শব্দ সবসময় সেন্টার থেকে বেরোয়, তো সেন্টার দিয়ে বেরোচ্ছে, ওর সেন্টারে পাইপটা রাখা আছে, এবার ওই সেন্টার দিয়ে পাইপের ভিতর দিয়ে শব্দটা এসে এইখানে আসছে, এইটাই হলো এর মূল কথা। নেক্সট জায়গাতে চলে এসেছি, এটা হলো নিপ কভার চাকা ডিস্ক। কি করে, স্থির অবস্থায় চাকার ছিদ্রের ভিতর দিয়ে কোনো ছবি দেখা যায় কি? চাকাটি জোরে ঘোরালেই পিছনে রাখা ছবি দেখা যাবে। ঘোরার সময় চাকার প্রতিটি ছিদ্র লুকোনো ছবির একটি বিশেষ অংশের সামনে দিয়ে বারবার চলে যায়। বুঝতে পারছি, আগে জিনিসটা দেখো, এটা দেখতে পাবে কিনা বলতে পারছি না। ফুল এবার এটা চোখ রাখো, চোখ রাখো, বাঘ আছে, চোখ রাখো না, আমার চোখ রাখলে না, ওদিকে চোখ রাখো, ওইটাতে চোখ রাখো, মানে চোখ রাখো, আমি ঘুরাচ্ছি, যে কি আছে বলবো আমাকে। যেমন ফ্যানের পাখা দেওয়া হবে না, ফ্যানের পাখা চলে, কিন্তু ফ্যানের পাখার পিছন দিকে যদি ফ্যানের পাখা না চলে তাহলে আমরা কিছু দেখতে পাই না, কিন্তু যখন ফ্যানের পাখাটাকে বারবার ঘোরাই, ওই যে ক্ষণিকের ফ্যানের পাখা সরে যাচ্ছে, মানে সেকেন্ডে হয়তো 10 বার 15 বার 20 বার সরে যাচ্ছে, তার ফলে মধ্যেখানে একটা ফাঁক তৈরি হচ্ছে ওই ফাঁকার মধ্যে। এবার ওই ফাঁকা দিয়ে আমরা ফ্যানের মানে ফ্যানের পাখার অপর দিকটা দেখতে পাচ্ছি, তো ওইটা কি এখানে দেখিয়েছে, ব্যাস আর কিছু না, নর্মাল জীবনের একটা তৈরি, কিছুই না। হ্যাঁ, ভালো করে আমরা যদি এগুলো নজর দিই জীবনে, তাহলে আমরা দেখতে পাবো এগুলো আছে, কিন্তু সেগুলো কি কারণে হচ্ছে এখানে সেগুলোই ব্যাখ্যা করা আছে। মছলিতে কি চোখ দিয়ে দেখতে হবে, এখানে কিছু একটা উপবৃত্তাকার কথা বলা নল, কথা বলা, একদিকে কথা বলে একদিকে চলে আসবে। এখানে এটা একটা লিভার সিস্টেমের করে রাখা আছে, যখনই এটা আপনার এই যে উঠলো, এবার ওটা যে নামলো, এই যে উঠলো আর নামলো, কল যেমন কলে জল টিপেন ওই রকমই একই ব্যাপার। ঘোরা এসেছি ব্যালেন্স, ওয়ার্ম হুইল বলছে এটাকে, এটার নাম হচ্ছে ওয়ার্ম, এই যে যেটা ঘোরাচ্ছি, আর এটা হচ্ছে হুইল, এটাকে বলছে ওয়ার্ম হুইল। এগুলো টেকনিক্যাল একটা জিনিস, আর কিছুই না। এটা হচ্ছে গিয়ার ট্রেন, মানে বিভিন্ন গিয়ার এখানে সমন্বয় করা আছে, গিয়ারের আইডিয়াল গিয়ার আছে একটা, মানে মেন গিয়ার, সেই গিয়ারের উপর বেস করে অন্যান্য গিয়ারগুলো চলছে, এটাকে বলছে গিয়ার ট্রেন। ব্রেক দু হাতে ঘোরাতে হবে মনে হচ্ছে, এটা না তো এটা, ও গিয়ার ট্রেনটা খারাপ হয়ে গেছে, এখানে আরেকটা গিয়ার, এখানে একটা গিয়ার থাকার কথা ছিল, এখানে একটা ছোট গিয়ার থাকার কথা ছিল, কিন্তু যাই হোক গিয়ারটা নাই, কিংবা এটাই একটা গিয়ার ট্রেন, মানে এটা আইডিয়াল গিয়ার, এর সঙ্গে এটা ঘোরাচ্ছি, একই সেন্টারে আছে, ঘুরছে দুটোই। এটাও তাই, এটা যখন ঘোরাবো তখন এইটা ঘোরালে এইটা ঘুরবে, এইটা ঘোরালে এইটা ঘুরবে, এইটা ঘুরলে এইটা ভিতরে ছোটোটা ঘুরবে, ছোটোটা ঘুরলে বড়োটা ঘুরবে, এটা বলছে গিয়ার ট্রেন, মানে গিয়ার সাজানো। এবার আসছে এইটা, এই যে জিনিসটা দেখছেন, এই জিনিসটার নাম যদি কেউ জানেন বা কাজ কেউ জানেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, কারণ এই জিনিসটার নাম আমি এখানে দেখতে পেলাম না। এই যে এখানে দেখছো চাকাগুলো ঘুরছে, এটা সাধারণত রেসিংয়ের জন্য করে রাখা আছে, যেমন রেলের চাকা হয়। রেলের চাকা কি হয়, এই যে এদিকে গড়িয়ে পড়বে না, এই যে এদিকটা উঁচু করা আছে, এদিকে গড়িয়ে পড়বে না, মানে আর এইদিকেও গড়িয়ে পড়বে না, উঁচু করা আছে। তো রেলের চাকাও ওরকম করা থাকে, দেখবেন যদি কোনো দিন সুযোগ পান। এবার ছেলেরা এইভাবে খেলে,
গড় দেখাতে কার কত দূরে যায়। এই সায়েন্স এক্সপ্লোরেশন হল, আর ওর সামনেই পার্কে বাচ্চাদের জন্য ইলিউশন করে রাখা আছে। আর আমরা এখন যাব ওই যে সামনের টোমটা দেখছেন ওই বিল্ডিং এ শো দেখতে। এখানে দুটো বিল্ডিং এ শো দেখানো হয়, একটা হচ্ছে এই সায়েন্স এক্সপ্লোরেশন হলে, আর আরেকটা হচ্ছে ওই টোমে। তো প্রথমে আমরা টোমে যাই, তারপরে আবার এখানে আসবো। कुछ लोग निराश हुए जब मेरिनर्स को कोई राक्षसी एलियन या भिन्न ग्रही डायनासोर से भरा कोई उष्णकटिबंधीय जंगल नहीं मिला। और भी आगे बढ़ गया एक नया महत्वाकांक्षी कार्यक्रम वॉयेजर। এটার নাম হচ্ছে টাইম ক্যাপসুল। এখানে দুটো টাইম ক্যাপসুল আছে। এখানের সব থেকে গুরুত্বপূর্ণ একটা বিষয় বলে দিই, যে এখানে আপনি যে কোনো ধরনের রাইড বা শো করুন না কেন, আপনি গেট থেকেও কেটে ঢুকতে পারেন, আবার এখানে আসার পরেও কেটে কিন্তু সেই শোটা আপনি দেখতেই পারেন। আমরা টাইম ক্যাপসুলটা আজকে দেখব না, কারণ আমাদের হাতে অতটা সময় নেই, তাই আমরা এই জায়গাটার ভিতরটা প্রথমে দেখব, তারপরে আরেকটা বিল্ডিংয়ে চলব। ওয়াল দেখি, ইনফিনিটি ওয়াল। দেখে মনে হবে ওয়ালটা শেষই হচ্ছে না। এটা ওয়েল, এটা ওয়াল না ওয়েল। Pins and observe that number of pins per square inch in each of the tray is difficult. তোলা কিছু না, পিন তোলা। ওইভাবে স্পিনিং চেন, ও পাক লাগিয়ে দিয়েছে চেনটাকে, ঘুরতে থাকলো। এটা হচ্ছে পেনুমেটিক মেইল। কিপ দিস সুইচ press below the thought long glass tube. Observe that ball shoot up the tube, move up other end. By pressing the switch at the other end, the ball can be made. Focus plane. Focal plane. হিট সোর্স, হিট লাগবে এখানে। ও গরম লাগছে জায়গাটা। দুটো সেন্টারকে এক করে দিয়েছে, যে ওখান থেকে হিট বেরোচ্ছে নিচে থেকে উপরে যাচ্ছে হিটটা। এবার যেহেতু এটা প্যারাবোলিক করা আছে, প্যারাবোলিক না, এটা অর্ধবৃত্তাকার করা আছে, তার জন্য উপরেরটা নিচেরটাতে সেন্টারে টাচ করছে। হাত দিলে গরম লাগছে। এটা নোডস অ্যান্ড অ্যান্টি নোডস। সুইচটি টিপুন এবং কম্পমান তারে গঠিত লুপগুলো পর্যবেক্ষণ করুন। এখন রেগুলেটরের সাহায্যে তারের কম্পনের ফ্রিকোয়েন্সি বাড়ান কমান। করলাম, কম্পন হচ্ছে, কিছু না, নিচে একটা বক্সের মতন আওয়াজ করা আছে, আওয়াজ করছে, এটা কম্পনটা করছে, তারটা কাঁপছে। এখানে একটা বল ওখান থেকে ছেড়ে দেয়, বলটা ঘুরতে 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 এইখানে পড়ে যায়। গিটার ভিজুয়ালিস্টিক সাউন্ড, এই সাউন্ডকে চোখে দেখা যাবে।
এটাও আমি বুঝতে পারলাম না, তার বাজছে না, খারাপ হয়ে গেছে গিটার। এটা রোলিং কন্ট্যাক্ট, ঘূর্ণায়মান সংযোগ, চাকতিগুলো ঘুরে ঘুরে কি সুন্দর নকশা তৈরি করছে। ও বিভিন্ন সেন্টারটা ইসেন্ট্রিক করা আছে, ডিসেন্ট্রিক করা আছে, ওই সেন্টারগুলো ঘুরবে যখন নকশাটা সামনেখানে দেখতে পাবো। এটাই কথা, আর কিচ্ছু না। এইটা একটা, এই যে এটার সেন্টারটা আলাদা করা আছে, এইভাবে ঘুরছে, এইভাবে ছবিও আঁকে মানুষ। ফোকাল পেন্ডুলাম, ফোকাল পেন্ডুলাম সম্ভবত এখানে ভিতরে ম্যাগনেট দেওয়া আছে। পেন্ডুলাম ইজ নোন অ্যাজ আফটার লিওন ফোকাল্ট, এ ফ্রেঞ্চ ফিক্সড who first demonstrated the rotation of the earth in 1851 by a pendulum as massive as 62 pounds in weight, 200 feet in length, hung from the dome of the Pantheon floating disc. এই ডিস্কটা কি ফ্লোট করছে? Step on the footmark when ready. এটা কিছু দেখতে পেলাম না, বুঝতে পারলাম না কিছু, ওয়েটই লেখা আছে। হ্যাঁ, ওই যে পা দিয়েছিলাম ফ্লোটিং ডিস্ক, ডিস্কটা এবার ফ্লো করছে কারেন্টের জন্য মনে হয়, স্ট্যাটিক কারেন্ট। স্ট্যাটিক কারেন্ট হচ্ছে তাৎক্ষণিক বিদ্যুৎ, যেটা আমাদের চুল আঁচড়ালে হয়। চিরুনিতে চুল আঁচড়াবার পরে চিরুনিটা যদি অনেকগুলো কাগজের ছোটো ছোটো টুকরো করে তার কাছে নিয়ে যায়, তাহলে কাগজের টুকরোগুলো চিরুনিতে লেগে যাবে। কিংবা যদি জামা, ধরুন টেচলন কিংবা লাইলনের জামা পরলেন, হ্যাঁ, সেই জামা যদি আবার আপনি খোলেন, তাহলে দেখবেন আপনার শরীরের সঙ্গে লোমগুলো একটু উঠে গেছে, জামাগুলো শরীরের সঙ্গে কানেক্ট করার চেষ্টা করছে, ওটাকে বলছে স্ট্যাটিক কারেন্ট। গ্র্যান্ড শাটল, একটা শাটল তৈরি করা আছে, গ্র্যান্ড শাটল। গ্র্যান্ড শাটল ব্যাপারটা হলো সুইচটি ব্যবহার করে দেখুন বাবনটি কীভাবে এক প্রান্ত থেকে ও প্রান্তে লাফিয়ে যাচ্ছে। এটা হলো ব্যাপার, লাফিয়ে চলে গেল। তার কারণ হচ্ছে লাফিয়ে গেল, কারণ আদতে বাবনটি একটি পরিবাহীর ওপর বসানো আছে। ও, এটা হচ্ছে একটা পরিবাহী তার উপরে ওটা দেওয়া আছে, ফলে কারেন্ট যখন ফ্লো করছে ওটা চলে আসছে ম্যাগনেটিক ফোর্সের কারণে। এরকম আপনি যে জাপানের ট্রেন আছে যেগুলো রেলের প্ল্যাটফর্ম থেকে কিছুটা উপরে উঠে যেগুলো চলাচল করে, ওরকম ব্যাপার। অ্যাক্রোবেটিক স্টিক, হোয়াট ইজ দিস? অ্যাক্রোবেটিক স্টিক একটি সোজা লাঠির পক্ষে বাঁকা পথ দিয়ে কি যাওয়া সম্ভব, বোতামটি টিপে পর্যবেক্ষণ করুন। এই দেখো, এটা হচ্ছে ঘুরছে, এই যে মানে ঠেকছে না কিন্তু ঘুরছে, মানে সোজা লাঠি ভিতর দিয়ে চলে যাবে। এই লাইট ভিজিবল, লাইট দেখতে পাওয়া যাচ্ছে, তাই জিজ্ঞেস করছে। দৃশ্যমান আলো, মানে আলো দেখতে পাওয়া যায়। দেখো কী করে সামনে রাখা লম্বা পাইপটি প্রায় মাঝ বরাবর কাটা আছে, এই পাইপের ভিতর দিয়ে আলোক রশ্মি প্রবাহিত হচ্ছে। কিন্তু আপনি কি দেখতে পাচ্ছেন? পাইপের কাটা জায়গাটিতে আপনার হাতের তালুটি রাখুন এবং তারপর আলোটি দেখুন। আলোর এক প্রকার শক্তি যা কোনো বস্তুর পড়লে প্রতিফলন হয়, বিচ্ছুরণের কারণে আমাদের চোখে পড়ে। ও, বুঝতে পেরেছি, এই হচ্ছে তো। এবার আলো বুঝতে পারছি না আমরা, আলো যাতায়াত করছে কিনা। এই দেখুন আলো আছে, মানে বলতে চাইছে যে আলো কোনো বস্তুর উপর পড়লে তবেই আলোটা দেখতে পাওয়া যায়, নাহলে আলোর কোনো অস্তিত্ব নাই। এটা হলো কথা, আলো যখন পড়ে তখন আমরা দেখতে পাই। স্পিনিং ইরেজার, এবার ইরেজার কী বলছে? ঘূর্ণনের দৃশ্য উঠে যাবে, মানে হারিয়ে যাবে। সুইচ টিপলো, দেখা যাক কি হয়। বলছে কেন্দ্রে আঁকা সাদা বৃত্তটির দিকে কিছুক্ষণ একদৃষ্টে তাকিয়ে থাকুন, চোখ না সরিয়ে। সুইচ টিপে
গোল, টেবিলটিকে ঘোরান। দুরন্ত টেবিলের রঙিন চিহ্নগুলি একসময় ক্ষণিকের জন্য অদৃশ্য হয়ে যাবে। ও, চোখের ইলিউশন এগুলো। মধ্যে সেন্টারটার দিকে তাকাতে হবে, একসময়তে দেখা যাবে সেন্টারের উপর চোখ করো। তাহলে একটা লেখাও থাকবে না। ও তুরন্ত, ওই দেখুন, এই দেখো, দেখতে পেয়েছ? তারপরে এটা হলো লাফিয়ে ওঠা ববিন। দেখি টিভি, ববিনটা লাফিয়ে উঠবে, ওই তো ওইটাই যেটা আমরা দেখালাম, ওটাই। নিচে আবার একটা ম্যাগনেট তৈরি হয়ে গেল, আর উপরে একটা ম্যাগনেট তৈরি হয়েছে, ওই জন্য ওটা পড়ছে না, একটু পরেই পড়ে যাবে। কারেন্টটা যখন অফ হয়ে যাবে তখন নিজে নিজে পড়ে যাবে। ওয়াকন পিয়ানো। করি দেখি, সারেগামা করবো, আমি জানি, আমি সারেগামা করবো। খারাপ হয়ে গেছে নাকি? বুঝতে পেরেছি, এরকম হবে। আরে দেখি স্নেক পেন্ডুলাম। ও, সুইচ টিপবো, দেখি স্নেকের মতন ঘুরবে। এটা কি হলো? ও, সাপের মতন দুলছে, তাই বলছে স্নেক পেন্ডুলাম। ওইটা কার্ভ করা আছে, লাঠিটা বাঁকা আছে, ফলে যখন ছাড়ছে এক একটা সময়। এটা লিকুইড পেন্টিং। লিকুইড হাতের তালু দিয়ে সামনে রাখা ড্রামটিকে বাজান, দেওয়ালে আটকান। রঙিন ছবিটি কি প্রকার নড়ছে দেখুন। ও, এখানে বাজাবো, এখানে নড়বে দেওয়ালগুলো। বাজাই তাহলে। এটাই ব্যাপার। এটা মোর এরিয়া, মোর লিফট। এরিয়া বেশি হলে লিফট বেশি করবে। মোর এরিয়া, মোর লিফট মানে জায়গা যতটা বেশি হবে তত দূর তুলতে পারবেন। একটা পিনকে আপনি কত দূর তুলতে পারবেন? একটা আঙুলে তুলতে পারবেন না। আপনি একটা আঙুলের সময় মোটা পিনের মাথাটা হয়, তাহলে অনেক দূর তুলতে পারবেন। সেটাই বলছে মোর এরিয়া, মোর লিফট। মানে ওখানে বাতাস বাধা দিবে তো এটা চলবে, ঘুরতে পারে। এটাও কাজ করছে না, ড্র্যাগ ফোর্স বলছে এটাকে, ইংরেজিতে বলছে ড্র্যাগ ফোর্স। অ্যাঙ্গেল অফ অ্যাটাকের খারাপ হয়ে গেছে। ও, এগুলো ভয় লাগছে, কিন্তু কিছু বুঝতে পারছি না, এটা তো কিছুই করা নাই। দ্য ইম্পসিবল মিক্সচার তিনটে মিশবে না, মানে আলাদা আলাদা ঘনত্বের আছে, মানে যেমন তেলে জলে মেশে না সেরকম এটা ব্যাপার। বারবার এটা হচ্ছে রেপেল ট্যাঙ্কের বৈশিষ্ট্য কি? সুইচটি ব্যবহার করুন, জলের তরঙ্গের চলাফেরা লক্ষ্য করুন। ওই যে সুইচটি পেতে দেখুন, জলের তরঙ্গ চলাফেরা লক্ষ্য করছে। মানে উপরে জল আছে আর লাইট দেওয়া আছে, তো লাইটের ওপর দিয়ে জলটা বইছে, সেই জলের তরঙ্গটা ওখানে নোট করছে। টর্নেডো,
এটা ডিব্ব টর্নেডো উঠবে। দেখুন টর্নেডো উঠছে। টর্নেডো উঠবে এটা। এই দেখো টর্নেডো হয়ে গেছে শুরু। ওই দেখো টর্নেডো, দেখো দেখো টর্নেডো উঠে গেছে। টর্নেডো ঝড় কি করে সৃষ্টি হয় সেটা দেখিয়েছে। আর এই যে টর্নেডোর সেন্টার, ওখানে জল ফুটছে, জল ফুটছে মানে গরম হচ্ছে, আর ওপরের বাতাসটা ঠান্ডা, ওই জন্য বাতাসটা ঘুরে ওপরে উঠছে। মানে ওপরে বাতাসটা ঠান্ডা, গরম বাতাস ওপরে চলে যাবে আর ঠান্ডা বাতাস নিচে নেমে আসবে, এটাই। সবশেষে চলে এসেছি এইখানে। এটা হলো স্পিনিং হুইল, মানে ঘূর্ণায়মান পাখা। এটা টিপলে পাখাটা ঘুরবে, পাখাটা ঘুরতে ঘুরতে ওপর দিয়ে ঘুরবে। পাখা ঘুরতে শুরু করে দিয়েছে, দেখুন পাখাটা ওপর দিয়ে ঘুরবে, ঘুরতে ঘুরতে। সবাই জানে এটা পাখাটা যদি ঘোরা হয় আস্তে আস্তে ওপর দিকে হবে। যেমন আগেকার দিনে আমরা যখন হাত পাখা ঘোরাতাম, হাত পাখার ওপরটা যদি লুজ থাকতো তাহলে হাত পাখাটা উপর দিয়ে বেরিয়ে যেত। এক্ষুনি যে শোটা দেখে বেরোলাম, ওই শোটাতে 3D চশমা দিচ্ছে, সম্ভবত ওটা 3D প্যানোরামা ভিউ। খুব সুন্দর, ওখানে বিভিন্ন মহাকাশে যেসব খোঁজ করেছে আমাদের বৈজ্ঞানিকেরা, পৃথিবীর বৈজ্ঞানিকেরা, সেই সব ব্যাপারই ওখানে বলা হয়েছে। আর 3D চশমাটাই মানে পুরো আসল মনে হচ্ছে। একবার কাছে মধ্যে ধাক্কা লেগে গেলো, একবার তো পুরো ভয় খেয়ে গেলাম, মানে সেই হার্ট অ্যাটাকের মতো ব্যাপার হয়ে গেছিলো একবার, এতটাই মানে খতরনাক ছিল এটা। এখন দেখি এখানে একটা শো আছে, ওখানেও আছে, ওপরটা কিছুটা দেখার আছে অনেক দূর পর্যন্ত। অনেক কটা শো আছে এখনও, শুধু 12টা বাজে, মানে এখান থেকে বেরোতে বেরোতে আমার 2:30টা বাজবে। আমি বুঝতে পারছি আজকে যে মানে মিউজিয়ামটা দেখার কথা ছিল সেটা দেখতে পাবো কি না বা পারবো কি না সেটাই সন্দেহ। এখন আমরা চলে এসেছি সায়েন্স এক্সপ্লোরেশন হলে। এখানে বিভিন্ন ধরনের সায়েন্সের জিনিস দেখানো হয়েছে। এখানেও আগে যেরকম দেখানো হয়েছে এখানেও দেখানো হয়েছে। এখানে কম্পিউটার শেখানো, মোবাইল শেখানো বাচ্চাদের, অ্যানসিয়েন্ট সব জিনিসপত্র বা কি করে সব সেই ধাতু বা পদার্থ এলো সেইগুলো দেখিয়েছে। সঙ্গে বিভিন্ন ধরনের এক্সপেরিমেন্টও দেখিয়েছে, ছোটোখাটো ডাক্তারিও কিছু আছে, মানে কি করে ইমপ্ল্যান্ট করবেন রেটিনা, কি করে আপনার হার্ট ইমপ্ল্যান্ট করবে সেইগুলো আছে। এর সঙ্গে এই যে পুরাতন দিনের কিছু টেক্সটাইল ওয়েভিং, মানে হচ্ছে তাঁত, এই জাতীয় কিছু জিনিস দেখানো আছে এখানে। হ্যাঁ, আর বাকিটা কুমোর কামার দেখুন পরবর্তীতে। এই যে নৌকা তৈরি এখন আমাদের গ্রামে হয়। যাতা, এটা জলের ওখানে হাইড্রো এনার্জিটাকে, মানে পাহাড়ি এলাকাতে উপর থেকে জলটা ওখানে পড়বে, দিয়ে এই যে সব এগুলো আছে, প্রপেলারগুলো আছে, ফিন্সগুলো আছে, এগুলো ফিন বলা হয়। এই যে এক একটা যে ছোটো ছোটো পাতের মতো আছে, এগুলোকে ফিন্স বলা হয়। ফিন্সে ধাক্কা করবে, এই যে এখান থেকে জল এসে ফিন্সে মারবে, ফিন্সটা যখন ধাক্কা পাবে তখন ঘুরবে। এটা ঘুরলে যাতাটা ঘুরবে, তখন ওই ওপর থেকে গম চাল ওগুলো দিয়ে দেবেন, নিচে ঢুকে যাবে জাঁতার ভিতরে। মানে দুটো জাঁতা আছে, দেখুন এই দেখুন, উপরে একটা জাঁতা, নিচে একটা জাঁতা, এই দুটো জাঁতার মধ্যে ঢুকে গিয়ে পিসে এদিক দিয়ে বেরোবে। এখানে আছে কি ভাড়াট ট্র্যাডিশনাল ওয়াটার মিল অফ দ্য হিমালয়, যে হিমালয় বললাম এক্ষুনি, এই তো এটা এখনও পাওয়া যায়। এগুলো ধার টার দেওয়া হয় কাঁচিতে কিংবা যে কোনো অস্ত্রতে, যেগুলোতে আপনার এই আর্কিটেকচারগুলো বানানো হয় সেগুলো। পাবলিক হেলথ সিস্টেম কিছুই না এখানে। তাজমহলের একটা রেপ্লিকা তৈরি করা রাখা আছে এখানে। আর এখানে অ্যানসিয়েন্ট দিনের যেসব অক্ষরগুলো হতো সেই সব অক্ষরগুলো এখানে যাই হোক কোথাও থেকে এটা জোগাড় করেছে।
না, এটা আবার পরে পরে লিপিবদ্ধ করা, কারণ এটা অরিজিনাল না, এই যে প্লাস্টিক জাতীয় কিছু মনে হচ্ছে এটা। দেখে না আগেকার দিনে মানুষেরা কি করে লিখতো, আমরা কি যে লেখা আছে তা পড়তে পারবো না, সেগুলো ঐতিহাসিকরাই পড়তে পারবে, ভাষা জানে তো ওরা, বিভিন্ন ভাষার ব্যাপারে ওদেরকে পড়াশোনা করতে হয়। রাম মন্দির, কুতুব মিনার, এই যে উপরে কুতুব মিনার। তো এটা হচ্ছে কি বৃহদেশ্বরা টেম্পল, বৃহদেশ্বর টেম্পল, বৃহদেশ্বর এটা মেজর কেমিক্যাল টেক্সট। এটা আগেকার দিনের আমাদের যে সনাতন ধর্মের মুনি ঋষিরা ছিলেন, তারাই বিভিন্ন মানে রোগের ওষুধ বানাতো, কীভাবে বানাতো সেইগুলোই সব প্রসেসগুলো এখানে লিখে রাখা আছে। এটা কি কি রাসাসালা, রাসাসালা। তো এখানে ওরা আগুন জ্বলছে, কী কাজ করছে বুঝতে পারছি না, এখানে কিছু একটা করবে এখানে। প্লিজ ডোন্ট টাচ মডেলস। এটা জিঙ্ক মেল্টিং, জিঙ্ক, এগুলোকে জিঙ্ক মাটির তলা থেকে পাওয়া যায়, জিঙ্কগুলোকে মেল্ট করে যে জিঙ্ক ওষুধ খান, শরীরের জিঙ্ক কমে যায়, সেইগুলো ওখান থেকে পাওয়া যায়। আগেকার দিনে অ্যানসিয়েন্ট সব হাতিয়ার, এগুলো মিউজিয়ামেও দেখতে পাওয়া যায়, তার জন্য না। এই তো এটা হলো কি বলছে এটাকে, কেউ জানলে কমেন্ট করে দিও, আমি জানি, ভুলে গেছি এটাকে। এদিক দিয়ে ফেলবে, এটা হামল দিস্তা বলে, হামল দিস্তা, হামল দিস্তাতে করে পিসবে। এটা হামল দিস্তা না, এটা অন্য কিছু। এটা হামল দিস্তা, হামল দিস্তা শুধু এইটুকু থাকবে, আর ওপর থেকে পিসবে। এটা কয়লার খনি, কয়লা, কয়লা পুরাচ্ছে এটা। এটা আয়রন অ্যান্ড স্টিল, আয়রন অ্যান্ড স্টিল মেক করছে, মানে কয়লা পুড়িয়ে, লোহাকে পুড়িয়ে স্টিল তৈরি করছে। এখানেও সেই সেম প্রসেস, কিন্তু এটা কপার। আগের দিনে কপারে সমস্ত কিছু হতো। এটা একটা সিনারি ফুটিয়ে তোলা হয়েছে কারুকার্যের মাধ্যমে, টেরাকোটার কাজের মাধ্যমে। এটা একটা রেপ্লিকা তৈরি করে রাখা আছে। এটা কুমোর, কুমোরদের, কুমোর পাড়ার একদিন ভিডিও করতে যাবো, সেই দিন তোমাদের দেখাবো যে কুমোরেরা কী করে মাটির জিনিস তৈরি করে, কী করে বিক্রি করে, কীভাবে কী করে, কোথা থেকে মাটি আনে, কুমোরের কাজ দেখিয়েছি। পরপরই ঘুরে। এটা সেই সূর্য মন্দিরের হুইল, মানে সূর্য মন্দির মানে হচ্ছে সান টেম্পল, উড়িষ্যার কোনার টেম্পল, সান টেম্পল যেটা বলে। ইন্ডিয়ান সিভিলাইজেশন কেমন ছিল আগেকার দিনে সেইগুলো এখানে দেখানো হয়েছে। ইন্ডিয়ান সিভিলাইজেশনকে খুঁড়ে কী কী পেয়েছে, এবং ইন্ডিয়া কত বড় অংশে ছিল দেখুন, আফগানিস্তান, পাকিস্তান, হ্যাঁ অনেক বড় এরিয়া ছিল। তিব্বতও ছিল আমাদের আন্ডার, তিব্বত, চীন, বাংলাদেশ। এই দেখুন অ্যানসিয়েন্ট ইন্ডিয়া সিভিলাইজেশন, এটা ইন্ডিয়া সিভিলাইজেশন ছিল, কিন্তু এখানে একটা পোর্শন মিসিং করা আছে, বাংলাদেশের পোর্শনটা মিসিং করা আছে, ব্রহ্মদেশ বা মায়ানমারের মিসিং করা আছে, ভুটান, নেপাল, তিব্বত, তারপরে এদিকে পাকিস্তান, তার উপরে আফগানিস্তান, এগুলো সব মিসিং করা আছে। পেন্টিং, কেভ পেন্টিং এইভাবে করতো মানুষ আগে, এই যে পেন্ট করা আছে দেখুন, এগুলো হাতে তৈরি করেছে। ক্যালেন্ডার অফ ইন্ডিয়ান সিভিলাইজেশন, আর এগুলো ক্যালেন্ডার ওয়ার্ল্ড সিভিলাইজেশন, মানে ওয়ার্ল্ডের জনসংখ্যা, পপুলেশন কীভাবে বাড়ছে, কত শতকে কার সব থেকে টপে ছিল, কোন সময়ে, কোন বিসিতে, কোন সিইতে, সেগুলো দেখিয়েছে এখানে। এটা জিওমেট্রি ইন ইন্ডিয়া আর্ট। করে মানুষ প্রথম থেকে মানে সৃষ্টি থেকে আজ পর্যন্ত ডেভেলপ হলো, তাদের পোশাক আশাক, তাদের
খাবার, তাদের শিকারের ধরন, তারা উন্নত কীভাবে হলো, তার টেন্ট কী করে করা শিখলো, এইগুলোই সব এখানে দেখানো হচ্ছে। এই হলো আমাদের গল্প, মানব বিবর্তনের অসাধারণ গল্প। আমরা চিরকালই নিজেদের সম্বন্ধে কৌতূহলী। গত 150 বছরে জানা গেছে যে আমাদের উৎসের ইতিহাস লুকিয়ে আছে মাটির নিচে, প্রাচীন মানুষের হাড়ের জীবাশ্মে অথবা ফসিল, আর তাদের ব্যবহার করা নানা সরঞ্জামের মধ্যে। বোঝা গেছে যে সেই সব প্রাচীন জীব যাদের মধ্যে সবচেয়ে আগে মানুষের হাবভাব দেখা যায় তারা আফ্রিকাতে থাকত। নানা জায়গা খনন করে পাওয়া তথ্য যাচাই করে আমরা মনুষ্য জাতির ইতিহাস জানতে পেরেছি। আজকাল বিজ্ঞানের উন্নতির ফলে এই কাজ অনেক সরল হয়েছে। কার্বন ডেটিং এবং অন্যান্য বৈজ্ঞানিক পদ্ধতি জিনিসপত্রের বয়স নির্ণয় করে সহজে। আজকাল আমরা প্রাচীন হাড়ের টুকরো থেকে ডিএনএ বের করে বর্তমান পৃথিবীর মানুষের ডিএনএর সঙ্গে তুলনা করতে পারি। এই গবেষণায় জানা গেছে 50 লক্ষ বছর আগে আফ্রিকাতে মানুষের বংশগতিতে 2টি ভাগ হয়। এক ভাগ থেকে উদ্ভূত হয় শিম্পাঞ্জি। এই বনমানুষদের সঙ্গে মানুষের ঘনিষ্ঠ আত্মীয়তা আছে। আরেক ভাগ থেকে আমাদের পূর্বসূরীরা জন্মায়। বহু লক্ষ বছরের প্রাচীন জমাট বাঁধা ছাইয়ের মধ্যে একরাশ পায়ের ছাপে প্রমাণ পাওয়া গেছে যে মানুষের আগে একদল বনমানুষ আগ্নেয়গিরির কোলে পৃথিবীতে হেঁটে চলে বেড়াত। তারা ছিল তৎসলে নিচের প্রত্যঙ্গ পায়ে পরিণত হল, আর উপরের গুলো হয়ে গেল হাত। তাদের মস্তিষ্ক আকারে আর জটিলতায় বাড়তে লাগল। বন মানুষের চেয়ে অনেক উন্নতভাবে ভাবার ক্ষমতা অর্জন করল তারা। অনুমান করা যায় যে একজন প্রাক মানুষ হঠাৎই একটা পাথর দিয়ে একদিন একটা বাদাম ঠুকে দেখল যে বাদামটা ফেটে গেল। যতবার তারা এই ঘটনা দেখল ততই ব্যাপারটা তাদের মনে গেঁথে গেল। তারপরে মানুষরা ছোট পাথর দিয়ে বড় পাথর ভাঙতে শিখল। ছোট ছোট ধারালো টুকরো দিয়ে তারা বাদাম ভাঙত, আবার মৃত জন্তুর গা থেকে মাংস কেটে নিত। এই প্রজাতিটি হোমো অথবা মানুষ। নতুন যন্ত্রপাতি দিয়ে তারা অন্য জন্তুদের ফেলে রাখা শিকার থেকে মাংস কেটে নিয়ে যেত। খাদ্য তালিকায় মাংস মানে প্রোটিন বেশি। কিছু বিশেষজ্ঞের মতে এর ফলেই তাদের মস্তিষ্ক বড় হতে শুরু করল। সংখ্যায় এরা কম, কিন্তু হোমো প্রজাতির এই প্রাণীদের পরিযোজন ক্ষমতা প্রথম থেকেই বেশি ছিল। দেখতে দেখতে তারা আফ্রিকার পরিচিত বনভূমি থেকেও দূরে চলে যেতে লাগলো। আদিম মানুষ অন্যের শিকার থেকে মাংস জোগাড় করত, ফলে তাদের অন্যান্য মাংসাশী জন্তুদের কাছাকাছি থাকতে হতো। প্রায় 20 লক্ষ বছর আগে আরেকটি হোমো প্রজাতির উদ্ভব হল। এরা হোমো ইরেক্টাস। এরা 2 পায়ে বহু দূর হাঁটতে পারত। তারা বিপদ দেখলে পালাতে জানত এবং বিপজ্জনক জায়গায় থাকত না। মধ্যপ্রাচ্যে হোমো ইরেক্টাসের জীবাশ্ম পাওয়া গেছে, অর্থাৎ ওরা আফ্রিকার বাইরেও ছড়িয়ে পড়েছে। এই পরিযানের প্রক্রিয়া চলেছিল হাজার হাজার বছর ধরে। এই সময় তারা বহু নতুন জিনিস শিখেছিল। তাদের যন্ত্রপাতিও ছিল অনেক উন্নত, যা দিয়ে তারা চট করে অন্যের শিকার থেকে মাংস কেটে নিতে পারত। খোলামেলা জায়গায় বসবাস শুরু করায় জোরালো রোদের তাপে তাদের গায়ে মুখ পাতলা হতে লাগল। তারা দৌড়তে শিখল আর মৃত জন্তুর কাছে দ্রুত পৌঁছে যেত। শরীর ঠান্ডা রাখার জন্য অন্য প্রাণীদের চেয়ে এদের অনেক বেশি ঘামের গ্রন্থি তৈরি করে। এমন তথ্য পাওয়া গেছে যাতে মনে হয় তারা আগুনের ব্যবহার জানত। তাদের মস্তিষ্কগুলি আকারে বেড়েই চলেছিল এবং তা প্রায় বর্তমানের মানুষের মস্তিষ্কের মাপের কাছাকাছি এসে ঠেকেছিল। প্রায় 7 লক্ষ বছর আগে আফ্রিকাতে আরেকটি দল উদ্ভূত হল। তাদের বলা হয় হোমো হাইডেলবার্গেনসিস, হাইডেলবার্গ মানুষ। এরা ছিল বড় এবং পেশিবহুল, ফলে নানা ধরনের আবহাওয়ায় বাঁচতে পারত। তারা শিকার করতেও শিখেছিল।
শুধুমাত্র অন্যের শিকারের মানুষের উপর আর নির্ভরশীল রইল না। এখন তাদের কাছে অনেক বেশি অস্ত্র, যেমন কুঠার, ধারালো পাথর এবং ছুরি, হয়তো কাঠের বর্ষাও ছিল। বিবর্তনের প্রক্রিয়াগুলি খুবই ধীরে হচ্ছিল। শতাধিক সহস্রাব্দ ধরে আমাদের পূর্বসূরীরা আফ্রিকা থেকে ইউরোপ আর এশিয়ার দিকে যাচ্ছিল। পৃথিবীর বিভিন্ন জায়গায় বিবর্তনের ফলে হোমো হাইড্রোগ্যানসিস থেকে অন্যান্য প্রজাতি দেখা দিল। শারীরিক সাদৃশ্য থাকা সত্ত্বেও কেউ কিন্তু পূর্ণভাবে আজকের মানুষের মতো নয়। যে প্রজাতিটির সম্বন্ধে আজ আমরা সবচেয়ে বেশি জানি তা হল হোমো নিয়ান্ডারথালেন্সিস, আমাদের সবচেয়ে নিকট আত্মীয় বিলুপ্ত প্রজাতি। নিয়ান্ডারথালদের শরীর ছিল খাটো আর কাঁধটা মোটা এবং ঠান্ডা জায়গায় থাকার উপযোগী। তাদের কাঁধ ছিল চওড়া, বাহু ছোট আর নাক বিরাম। এটা প্রায় নিশ্চিত যে তারা আদিম ধরনের জামা কাপড় পরত। তারা যে পাথরের অস্ত্র ব্যবহার করত সেগুলি আর আগের মতো সাধারণতা নয়, এবং তারা পূর্ব পরিকল্পনা অনুসারে পাথর ভাঙা শুরু করত। হয়তো তারা সরল কোনো ভাষাও ব্যবহার করত। তারা আগুন জ্বালাতে এবং ব্যবহার করতে পারত। প্রত্নতত্ত্ববিদেরা নিয়ান্ডারথালদের যুগ সম্বন্ধে বহু তথ্য পেয়েছেন। তাদের হাড়ের জীবাশ্মে বহু আঘাতের চিহ্ন থেকে বোঝা যায় যে তাদের জীবন মোটেই সহজ ছিল না। তবে তারা অন্যান্য প্রাক মানুষদের তুলনায় দীর্ঘজীবী ছিল। হাজার হাজার বছর ধরে নিয়ান্ডারথাল এবং তাদেরই মতন কয়েকটি প্রজাতি আফ্রিকায় ও তার বাইরে বহাল তবিয়তে ছিল। তারা বিভিন্ন ধরনের পরিবেশে বাস করত, যেমন ইউরোপে এবং তার থেকে দেখি প্রত্যেকটা এরকম জায়গার পাশে টিকিট কাউন্টার আছে, প্রত্যেকটা শো। এখন ডার্ক রাইডটা কেটে নিই। ডার্ক রাইডটা দিন তো, কত ডার্ক রাইড? 50 টাকা করে। 50 টাকা। कहते हैं कि 460 करोड़ वर्ष पहले प्रचंड धूल के बवंडर से हमारे सौर जगत का जन्म हुआ। धीरे धीरे पृथ्वी शीतल होने लगी, बहुत सारे गैस बाहर निकलने लगे और पृथ्वी के चारों ओर वायुमंडल के रूप में छा गए। इन गैसों ने बिजली की कड़क और बादलों की गरज से मिलकर एमाइनो एसिड का निर्माण किया। प्राय 350 करोड़ वर्ष पहले प्रथम एक कोशिकीय जीव की रचना हुई। लगभग 280 करोड़ वर्ष पहले स्टोमेटोलाइट ने प्रकाश संश्लेषण के द्वारा वायुमंडल में ऑक्सीजन को खो दिया। वायुमंडल में ऑक्सीजन के स्तर में निरंतर वृद्धि से 120 करोड़ वर्ष पहले एक से अधिक न्यूक्लियस वाले बहुकोशिकीय जीव का जन्म हुआ। इस क्रमिक विकास से ही प्लेटफॉर्म, जेलीफिश, स्टारफिश, नॉटिलॉइड से सागर नायक है। सागर के किनारे में भाली डाक लगभग 30 करोड़ वर्ष पहले धरती पर पेड़ पौधों का जन्म हुआ, जो बढ़ते और घने जंगलों में बदल गए। घूम, मकड़े, आदिम पंखहीन पतंग एवं इक्तियोस्टेगा जैसे उभयचर प्राणियों का आविर्भाव हुआ। सरीसृप जैसे स्तनपायी डायमेट्रोडॉन प्रकट हुए, जिसकी पीठ पर नौका के पाल की तरह एक अंग था, जो ताप को नियंत्रित रखने में मदद करता है। सरीसृप की तरह ही एक अन्य स्तनपायी प्राणी साइनोनेथस इन दिनों काफी प्रभावशाली हो उठा था। इसकी विशेषता कुत्ते से बहुत मिलती थी।
1 मीटर तक पंख फैलाने में सक्षम ड्रैगन फ्लाई, साथ ही दिलचिट्टे, बीटल एवं बिच्छू पृथ्वी के चारों ओर घेर रहे थे। धरती में पाए जाने वाले अधिकांश कोयले ही कार्बोनिफेरस युग के मृत पौधे से उत्पन्न हुए थे, जो कि धरती के अंदर दब गए थे। उन दिनों पृथ्वी के 1/3 हिस्से में एकमात्र महादेश था। मगरमच्छों का जन्म लगभग 22 करोड़ वर्ष पहले प्रथम स्तनपायी जीव चूहे जैसे आकार प्राचीन सरोवर समान होने लगे और उनकी जगह डायनासोर ने ले लिया। ये घटना प्राय 20 करोड़ वर्ष पहले डायनासोर विभिन्न हवा में प्रथम पक्षी आर्क्टोप्टेरा का उदय हुआ। अगले 10 करोड़ वर्षों तक यानी जुरासिक के अंतिम चरण से क्रेटेशियस युग का प्रथम चरण तक डायनासोर के लिए स्वर्णिम युग रहा। एवं ओविराप्टर जैसे छोटे डायनासोर तो ओलंपिक के 3 धावकों की तरह दौड़ सकते थे। पैरासाउरोपस और कोरिथोसॉरस के स्तर पर गंदगी हुई। करीबन 5 मीटर लंबे पंख वाले टेरोनॉडोन उड़ने घुमाए थे। सुनने में विचित्र लगे, पर अधिकांश डायनासोर भूमध्य रेखा के पास आबहवा में उष्णता बनी रही, परंतु नदियां सूखने लगी थी एवं जंगल कम होने लगे थे। एकांत महादेश में जीव जंतुओं का विकास स्वतंत्र रूप से शुरू हुआ। सबसे पहले पुष्प वाले पौधे धरती पर विकसित हुए एवं परागण के लिए कीट पतंगों के साथ संपर्क स्थापित हुआ। वे तेजी से धरती पर बढ़ने लगे। इसी समय पहली बार धरती पर सांपों का डायनासोर ने सबसे भयंकर टिरानोसॉरस रेक्स भूस्थल पर इसका ही राज चलता था। यह प्राय 12 मीटर लंबा यानी 2 मंजिला मकान के इनके हमले से बचने के लिए शाकाहारी एंकिलोसॉरस अपनी पूंछ के उत्कर का आगे क्यों? एक अनुमान के अनुसार एक पृथ्वी से जा टकराई, जिसके फलस्वरूप उत्पन्न धूल के विशाल मेघ में हजारों वर्षों तक सूरज की किरणों को धरती पर डायनासोर के युद्ध होने के बाद पर्याप्त मात्रा में आहार छोटे स्तनपायी प्राणी इसी तरह बड़े बड़े शाकाहारी एवं मांसाहारी स्तनपायी विश्व के कई हिस्से जंगल से भरे भरे हो गए। आज के दिनों की पक्षी इन्हीं दिनों जन्मे थे। पैराट्राइमा जैसे बड़े एवं उड़ने में अक्षम पक्षी उन जगहों में रहते थे
जहां मांसाहारी बड़े स्तनपायी प्राणी नहीं मिलते थे, एक एवं अंदरों का जन्म लगभग 1 करोड़ वर्ष पहले हुआ है। इस समय से आधुनिक बाधा क्रमिक रूप से शुरू हुआ और विशालकाय स्तनपायी प्राणी धीरे धीरे विलुप्त होने लगे। उम्मीद है कि आपको इस सफर में मजा आया होगा, जहां जीवन विकसित होकर लाखों अन्य रूपों में परिवर्तित हो। समुद्र जोश की तरह मानव की यात्रा और विज्ञान और तकनीक तथा अत्याधुनिक तकनीक की भारतीय विरासत का भी इसी हॉल के पहले फ्लोर पर हम সব কটা দেখা হলো, শুধুমাত্র একটা জিনিস দেখলাম না, টাইম ক্যাপসুল। কারণ টাইম ক্যাপসুলে কিছু নাই, একজন ঢুকবেন, একটা স্ক্রিন চালাবে, আর ওই স্ক্রিন চালাবে আর সঙ্গে আপনার সিটটা নড়বে আর স্ক্রিনে প্লে হবে, একজন রিক্সাতে করে আপনাদের নিয়ে যাচ্ছে, ব্যাস এইটুকুই শুধু। তো এইটুকুর জন্য আমি আর পয়সা খরচ করতে ইচ্ছুক না। সব থেকে বড় এখানকার যে মানে ভিউ পয়েন্ট পাওয়া যাবে সেইটা হচ্ছে, মানে ভিউটা পাওয়া যাবে সব থেকে বড় যেটা এখানকার, সেটা হলো এই রোপ রাইড করে বা রোপওয়েতে চড়ে। তো রোপওয়েতে চড়বো, ব্যাস তাহলে শেষ। যখন ত্রিকুট পাহাড় গিয়েছিলাম তখন এই রোপওয়ের ঘটনা শুনেছিলাম, রোপওয়ে ছিঁড়ে পড়ে গেছিলো, তাই জন্য রোপওয়েতে চাপতে পারিনি। কিন্তু এখন তো আরও ভয় লাগছে, রোপওয়ে তো নড়ছে মনে হচ্ছে পুরো। আমার ভাই জান দুঃখ দুঃখ করছে এত উপরে উঠে। সায়েন্স সিটি ঘোরা সম্পূর্ণ হলো, পুরো সায়েন্স সিটিটা ঘুরে দেখা হলো। এবার দেখি যদি মিউজিয়ামটা দেখতে পারি বা জাদুঘরটা। এখন বলা যাচ্ছে না যে জাদুঘরের সময় হবে কি হবে না। 11টার সময় খোলে, 5টা সাড়ে 5টায় বন্ধ করে দেয়, আবার 5টা সাড়ে 5টায় আমার অন্য একটা জায়গা যাওয়ার কথা, দেখা যাক কী হয়। আবার 11:30টায় ট্রেন আছে। যাই হোক, ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দাও। আর এরকম নতুন ইনফরমেটিভ এবং এক্সপ্লোরার ভিডিও আমি আনতে চলবো আমার ইউটিউব চ্যানেলে এবং ফেসবুকে। সাবস্ক্রাইব আর ফলো বাটনে ফলো করে দাও।